নমস্কার। আমরা জানি আমাদের চারপাশে লুকিয়ে থাকে অনেক অজানা ইতিহাস। ঠিক একই রকম একটা ইতিহাসের সাথে পরিচয় করানোর জন্য আপনাদের আমরা নিয়ে চলে এসেছি ছোট পরিবারি গ্রাম। এক সময় আলোকসজ্জা, আলো সবকিছুতে ভরপুর ছিল। চারপাশে ছিল রসনাই, মানুষের কোলাহল। সেই জায়গায় বর্তমান পরিণত হয়েছে একেবারে একটা জীর্ণভূমিতে, যেখানে লুকিয়ে ছিল কয়েকশো বছরের ইতিহাস, যেখানে লুকিয়ে ছিল অজানা অচেনা অনেক ঐতিহ্য। সেই ঐতিহ্য যেন আজ অন্ধকারে ডুবে গিয়েছে। কোথায় এসেছি আমরা দেখো। যখন আমরা এই মন্দিরটির কথা বলবো, যেটা আপনারা অল্প একটু দেখলেন, তখন আমাদের ফিরে যেতে হবে প্রায় ৩০০ বছর আগে। কোচবিহার রাজ পরিবার, সেই পরিবারের সাথে এর একটা নিবিড় সম্পর্ক রয়েছে। কিভাবে নিবিড় সম্পর্ক রয়েছে? ঢাকার নবাব দরবার থেকে এই যে কোচবিহার, সেই কোচবিহার রাজ পরিবারে কাজ করতে আসেন রূপচন্দ্র মজুমদার, এবং তিনি আসার পর কিন্তু ভিতর কিন্তু যে গ্রাম রয়েছে, সেই গ্রামের যে জমিদারি, আমরা জানি একসময় জমিদারি প্রথা ছিল। একজন ব্যক্তি যে পুরো গ্রামের বিভিন্ন জমি দেখাশোনা করতো, সেই দায়িত্ব পেয়েছিলেন কিন্তু রূপচন্দ্র মজুমদার। এবং এই দায়িত্ব পাওয়ার পর কিন্তু পরবর্তী সময় জানা যায় কোচবিহার রাজ পরিবারে তার একনিষ্ঠ কাজ এবং তাদের প্রতি যে একটা একনিষ্ঠ আমরা বলতে পারি অনুগত্য, সেই অনুগত্যের কারণে কিন্তু তিনি মোস্তাফি যে উপাধি, সেই উপাধি পান। এবং তার পারিবারিক ভাবে সেই কিন্তু উপাধি কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয়ে আসে, বা পরবর্তী যে জেনারেশন তাদের কাছে এই মোস্তাফি যে উপাধি, সেই উপাধিটা থেকে যায়। পরবর্তী সময়ে জানা যায় যে তারা যখন আসেন, অর্থাৎ ছোট পুরোমানি যে গ্রামে মন্দিরটি রয়েছে, সেখানে আসার পর কোচবিহার রাজ পরিবার যে দেবী আছে, সেই দেবীর স্বরূপকে লক্ষ্য রেখেই সেই দেবীর স্বরূপ যেটা, সেটাকে বজায় রেখে কিন্তু এখানে মন্দির স্থাপনা, এবং সেখান থেকেই কিন্তু এখানে পূজা অর্চনা হয়ে আসে। আপনারা বর্তমান কিন্তু এই যে মন্দির এসে, সেই মন্দিরের যে নির্মাণশৈলী, সেই নির্মাণশৈলীর ছোট্ট একটা দৃশ্য আপনাদের সামনে দেখতে পাচ্ছেন। আমি ঠিক এখানেই উপস্থিত রয়েছি, এবং আপনারা যদি দেখেন আমার পিছনের যে স্ট্রাকচার রয়েছে, এখনো যদিও একেবারে জীর্ণ ভগ্নপ্রায় অবস্থা, সেই অবস্থায় থাকা সত্ত্বেও কিন্তু মন্দিরে যেখানে আমরা দেখি, যেটাকে যে দাঁতগুলো বলা হচ্ছে, এখানে খিলানের মতো যে খিলান থেকে শুরু করে অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো রয়েছে মন্দিরে, সেগুলো কিন্তু এখনো ইনট্যাক্ট রয়েছে। যদিও সম্ভবত এর উপরে একটা ছাদ ছিল, যেই ছাদটা ভেঙে গিয়েছে। ভেঙে যাওয়ার পর সেখানে কিন্তু একটা টিনের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার কিন্তু দেওয়া হয়েছে। সেই দৃশ্যটা আপনাদের একবার তুলে ধরবো ক্যামেরার সামনে, এবং আমরা কিন্তু চেষ্টা করে স্থানীয় লোক যারা রয়েছে তাদের সাথে কথা বলে জানার যে ঠিক কি অবস্থায় রয়েছে মন্দিরটি, এবং এই যে মন্দির, সেই মন্দির নিয়ে এত উদাসীনতা কেন, প্রশাসন থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছে তারা কেন এতটা উদাসীন ভাবে মন্দিরটাকে দেখছেন। এইভাবেই কিন্তু হারিয়ে যায় আমাদের চারপাশে বিভিন্ন ইতিহাস। আপনারা যদি দেখেন বর্তমান নিচের দিকটা আপনাদের একটু দেখাবো, যে একেবারেই কি অবস্থায় রয়েছে। এখানে ঘাস জন্মেছে। এই যে মন্দির, সেই মন্দিরের যে মূল অবস্থা, সেই অবস্থায় কিন্তু একেবারেই নেই। চারিদিকে ঘাস থেকে শুরু করে জঙ্গলি বিভিন্ন ধরনের আগাছা, সেই আগাছা কিন্তু জন্মগ্রহণ করেছে এই মন্দির প্রাঙ্গণে। একদা যে মন্দির ছিল আলোকিত, আলোয় ভরা, একদা যে মন্দির ছিল খুশির এক চেহারা, সেই মন্দির কিন্তু বর্তমান পড়ে রয়েছে একেবারেই জরাজীর্ণ অবস্থায়। যে অবস্থার দশা, সেই করুণ দশা কিন্তু আমাদের সামনে তুলে ধরছি আমরা এস বাংলা ডিজিটালের পর্দায়। এখানে কিন্তু সেই যে পূজা যখন বন্ধ হয়ে যাচ্ছে, তারপর বিগত ৫ বছর ধরে যখন স্থানীয়রা উদ্যোগ নিয়ে, বিশেষ করে কৃত্তিবাস রায় নামে একজন ব্যক্তি, তার উদ্যোগে এবং আশেপাশে যারা লোকজন রয়েছে স্থানীয় তরুণরা, তাদের উদ্যোগে যখন পূজা শুরু হয়, তখন থেকে কিন্তু প্রতিনিয়ত নিত্য পূজা হয়ে আসছে। তবুও স্থানীয়দের মনে কিন্তু বারবার একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, কবে এই যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা সত্যি ভাবে সংস্কার হবে, প্রশাসনিক ভাবে, রাজনৈতিক ভাবে, এবং অন্যান্য যারা রয়েছে তারা প্রত্যেকে একত্রিত ভাবে, একনিষ্ঠ ভাবে যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটিকে আবার পুনর্নির্মাণ কিংবা এটাকে সংস্কার করার একটা ব্যবস্থা নেবেন, যাতে এই জায়গার যে একটা ইতিহাস, একটা ঐতিহ্যপূর্ণ যে একটা আমরা বলতে পারি সংস্কৃতি, সেই সংস্কৃতি আবার বেঁচে উঠবে এই মন্দিরের উদ্ভাবনের মাধ্যমে। আমরা যে শুধু বলবো যে এখানে একটা মন্দির রয়েছে পুরনো, তা কিন্তু নয়। তার সাথে রয়েছে যে জমিদারের আমলে যাদের হাত ধরে এইখানে মন্দির স্থাপিত হয়েছে, যাদের হাত ধরে একাধিক এখানকার যে নির্মাণ কার্য, সেই নির্মাণ কার্য সম্পূর্ণ হয়েছে, সেই জমিদারের একটি বাসভবন, সেটির অবস্থা কিন্তু মন্দিরের থেকেও আরো করুণ অবস্থায় রয়েছে। আমার যে পিছনে, সেই পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই মন্দির যে স্ট্রাকচারটা, সেটা একেবারেই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। আশেপাশের যে গাছপালা
বন জঙ্গল সেটাকে যেন দখল করে নিয়েছে, তারা যেন ক্লেম করে নিয়েছে সেই মন্দির, সেই যে বাড়িটি, সেই বাড়িটিকে তারা যেন নিজেদের মধ্যে ধীরে ধীরে বিলীন করে ফেলছে এই ঐতিহ্যপূর্ণ ঐতিহাসিক এক বাড়ি। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার, রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড, বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 8158042471 এবং 7602877619।